ডোনাল্ড ট্রাম্প আসলে অনেক বেশি তার দেশ নিয়েই আসলে চিন্তিত। তার দেশের পলিসি কম্পেয়ার টু আদার বড় ইউরোপের সাথে, কানাডার সাথে, মেক্সিকোর সাথে, ইউক্রেনের সমস্যা বা মিডল ইস্টের যে সমস্যা সেগুলো নিয়েই সে সে বিগ বিগ ইস্যুর একজন প্রেসিডেন্ট। সে কিন্তু বাংলাদেশে কি হচ্ছে সেটা না বলে, যখন বাংলাদেশ সংক্রান্ত যখন ব্যাপারটা কোশ্চেনটা আসলো, তারা কি আলাপ করেছে, তখন উনি কিন্তু ওইটা উত্তরই দিলেন না, বরঞ্চ ওটা ঠেলে দিলেন ইয়ের কাছে, কি যেন আহ, মোদির কাছে। আর একটা যেটা হচ্ছে যে এক ধরনের গুজব চলছিল যে ইউএস এর গভর্নমেন্ট বা ইউএস এর ডিপ স্টেট বাংলাদেশে এই যে জুলাই অগাস্টে যে একটা অভূতপূর্ব অভাবনীয় যে একটা ম্যাস আপরাইজিং হলো, সেটার পিছনে এদের হয়তো বা রোল ছিল, সেটা কিন্তু সে আউটরাইট রিজেক্ট করে দিল। এবং ইট ইজ কামিং ফ্রম দ্য মাউথ অফ দি প্রেসিডেন্ট হিমসেলফ। তারপরে তো এটা নিয়ে আর কিছু করার ইয়ে থাকে না, মানে ইটস এ, অনেকে চাচ্ছিল যে মানে কিছু ইঞ্জিনিয়ার করা, যে না বাংলাদেশকে একটা কোণঠাসা করার জন্য তাকে দিয়ে কিছু বলানো, তো হুম হুম। ব্যাপারটা আরো হিতে বিপরীত হয়েছে। বিপরীত হয়েছে, তার মানে কি ভারত বা আওয়ামী লীগ যেটা চেয়েছে সেটি আর পায়নি, কারণ 13 তারিখ কিছু একটা পরিবর্তন হবে বাংলাদেশে, একটা বড় ধরনের কিছু একটা আসবে, এই একটা অপেক্ষা ছিল। সেটি কি তাহলে ব্যর্থ হলো সম্পূর্ণভাবে মনে করছে? না এটাই মানে সত্যিকার অর্থে কি, আপনি একটা দেশ যখন জাগে তখন ওই দেশে আসলে অন্য বাইরের থেকে ইন্টারভেনশন হয় না। আপনি দেখেন না, মানে 1971-এ ইউএস তো পাকিস্তানের সাথে ছিল, খুব ভালোভাবে ছিল। হুম। পাকিস্তানের মিলিটারি রুলারদের সাথে তার খুব ভালো সম্পর্ক, তাদের মাধ্যমে তারা পিং পং ডিপ্লোম্যাসি করে চায়নার সাথে ভালো সম্পর্ক করলো। তো সেই জায়গায় দেখেন বাংলাদেশের মানুষ যখন জেগে উঠেছে, তো সেই জায়গায় তো সত্যিকার অর্থে তখন ইউএস পাকিস্তানের সাথে থাকলেই কি আর না থাকলেই কি, হুম ইউএস তখন মহাশক্তিধর একটা দেশ। কোল্ড হুম। ওয়ার সে জিতছে, কোল্ড ওয়ারের সমস্ত ওয়েস্টার্ন ইউরোপ থেকে শুরু করে পুরো পৃথিবীর সমস্ত দেশের সে তখন মোড়ল। তখন তখনই সে বাংলাদেশের মানুষ যখন জেগে গেছে কিছু করতে, এটা আসলে এগুলো হলো কি, যারা ব্যাংক্রাফ্ট হয়ে যায় পলিটিক্সে, তারা এই ধরনের ভাবে যে তাকে ওই এই এসে ক্ষমতায় বসিয়ে দিয়ে যাবে, ওকে ধরে আমাদেরকে একটু বিপদে ফেলবে, এগুলো হলো বোকামি। মানে ব্যাংক্রাফটসি, আপনি যে সব দিক দিয়ে একটা ব্যাংক্রাফ্ট পলিটিক্স পলিটিক্স করেছেন এই এত বছর, সেটা আর একটা প্রমাণ দিলেন। জি। কিন্তু আমাদের দেশে মিডিয়াগুলো, বিশেষ করে প্রধান সারির মিডিয়া, যদি বলি আমি একটা নাম ধরে যদি বলি রেড স্টার এবং অন্যান্য দায়িত্বশীল মিডিয়াগুলি যেভাবে শিরোনাম করেছে, সেই শিরোনামে মানুষকে বিভ্রান্ত করেছে। তাদের প্রতি বা তারা কেন এটা করলো বলে মনে করেন? মানে ব্যাপারটা সরাসরি তারা এরকম দিয়েছে যে বাংলাদেশের পুরো দায়ভার, বাংলাদেশকে দেখবার আর দায়ভার, বাংলাদেশের দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে মোদীকে। না ওরা পরবর্তীতে ওইটা কিন্তু চেঞ্জ করেছে, আজকে আবার একটা দেখবেন যে ওরা একটা রিজয়েন্ডারও দিয়েছে, অ্যাপোলজি জানিয়েছে। তা আমি হ্যাঁ, ওইটা নেই, অ্যাপল এখন জানিয়েছে ঠিক হয় আছে, কি, কিন্তু তাদের অনেক আসলে ক্ষেত্রে কি এই নিউজ পেপার গুলো কি মানুষ অনেকগুলো অনেক বড় বড় নিউজ পেপারের নাম আমরা শুনি, তো এটা আসলে কতটুকু পড়ছে, বা মানুষ কতটা ফেস দা পিপলের কাছ থেকে নিউজ নিচ্ছে বা কতটুক এদের কাছ থেকে নিউজ নিচ্ছে। আপনি পুরো ইউএস এর আপনি এবার ইলেকশন দেখেন, এবার ইলেকশনের মূল আমাকে আপনি নিয়ামকদের বলতে চাচ্ছেন মধ্যে ফেস দ্য কিন্তু পিপল কি ডেইলি স্টার থেকেও বেশি মানুষ দেখে? না, এইরকম আপনি ডেইলি স্টারের ভিডিওর আউটরিচ দেখেন না, রিচ দেখেন না, কতজন ডেইলি স্টার ভিডিও দেখে। আর আপনি হুম। তো প্রতিদিন দুই তিনটা করছেন, বা এটা এমন যে 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 আমাদের দেশে হচ্ছে তা কিন্তু না। আপনি হুম। ইউএসএ তে দেখেন না, ইউএসএ এর এবার কিন্তু ইলেকশনে আমি ঠিক আছে বুঝতে পেরেছি, কিন্তু তাদের টাকা দায়িত্বশীলতার কার্সনের জায়গাটা যারা তারা। ইউটিউবে ভিডিও দেন, তারা এবার দে প্লেড এ বিগ রোল। হ্যাঁ, কিন্তু আপনি প্রেস সচিবের দায়িত্বে আছেন, খুবই গুরুত্বপূর্ণ একটা পদ আপনি হোল্ড করছেন সেখানে। এই জাতীয় গুরুত্বপূর্ণ, তাদের রিচ কম হোক, কিন্তু তারা দায়িত্বশীল একটা রোল প্লে করছে গণমাধ্যমে, বাংলাদেশ গণমাধ্যমে। এই ধরনের মধ্যরাতে একটা গুরুত্বপূর্ণ স্পর্শকাতর বিষয়কে তারা তাদের ইচ্ছা মানুষকে বিভ্রান্ত করবার মতো একটা শিরোনাম দেওয়ার পেছনে কি অন্য কোনো কারণ আছে বলে মনে করেন? না এই বিষয়ে আমরা আসলে বলতে চাই না, আমাদের মনে হয় যে তাদের বিষয়ে আমাদের তাদের রিডাররাই যা বলার বলেছেন। আমরা এটা বলতে গেলে ভাববে যে আমরা ইনফ্লুয়েন্স করছি বা আমরা ইন্টিমিডিয়েশন করছি, আমরা এই বিষয়ে কোনো কমেন্টই করতে চাই না। এতে আবার ফ্রিডম অফ স্পিচের ইস্যু এসে যায়। লেট দেম ডু হোয়াট এভার দে ওয়ান্ট। তাদের বাংলাদেশের রিডাররা অনেক সচেতন, তারাই এখন, আপনি যদি একটা ভুল করেন ভুলটা তারাই ধরিয়ে দেয়। আচ্ছা।
তার মানে স্পষ্ট হলাম প্রিয় দর্শক, আপনারা যে বিষয়গুলো নিয়ে খুব উদ্বিগ্ন ছিলেন যে ডোনাল্ড ট্রাম্প আসলে বাংলাদেশ নিয়ে কি চাচ্ছে, ডোনাল্ড বাংলাদেশ একটা এমন এক বস্তু যে কোনো সময় যে কাউকে দিয়ে দেওয়া খুবই সহজ, এমন একটি বিষয় আমরা দেখতে পেরেছি। তো সুতরাং এটাতে আমরা একটু নিশ্চিত হলাম। আমাদের সরকারের একজন উচ্চ পর্যায়ের দায়িত্বশীল কর্মকর্তা আমাদেরকে এখন নিশ্চিত করেন যে এরকম কোনো ঘটনা আসলে হয়নি, বরং এটি হিতে বিপরীত হয়েছে। এটা আমরা নরেন্দ্র মোদীর চেহারা দেখেই বুঝতে পেরেছি অনেকেই। আসি এবার আপনাদের সফলতা নিয়ে। আজকে আপনারা ঐক্যমতের কমিশন এর ডাকে মোটামুটি 100 রাজনৈতিক দলকে আপনারা ডেকেছেন। এখানে কি বলেছেন? কারণ গত 6 মাস যাবৎ শুধুমাত্র আপনাদের ব্যর্থতা ছাড়া জনগণের কাছে আমরা তেমন কিছু দেখিনি, আশার কোনো মানে সবাই একটা কথাই বলে যে কি এমনটা করেছেন, একটা উদাহরণ এমন প্রশ্ন করছে। আপনি বলুন একটা উদাহরণ, আপনি দিন তো দেখি আপনার কাছে আছে না, নাকি। আমি তো মনে করি যে আমি বারবার বলছি আমরা 90% সফল। আমাদের আপনি কনটেক্সটটা বুঝতে হবে আমরা কি নিয়েছি। আপনি আমাকে দিলেন এমন একটা জিনিস যেখানে এমন ধরনের একটা পাহাড় আপনি দিলেন যে এটাকে কেটে তুমি ইয়ে করো কি যেন উর্বর যোগ্য আহ, ভূমি করো। হ্যাঁ, তা ওইটা তো কতটা কষ্টসাধ্য এই ব্যাপারটা আমাদের সেরকম হয়েছে। তা আপনি 6 মাস পর গিয়ে তোমার তো পাহাড়ে এখনো তুমি ভূমি তৈরি করতে পারলে না, উর্বর ভূমি, এই অবস্থা। কিন্তু আমরা যেই জিনিসটা পেয়েছি সেই জায়গাটা থেকে এখন যেই জায়গায় আমরা আসছি সত্যিকার অর্থে আপনি ইকোনমিক ইন্ডিকেটর গুলো দেখেন প্রত্যেকটা কিন্তু বেটার। আপনি এক্সপোর্ট গত 5টা মাস একটানা গ্রোথ হয়েছে। ব্যালেন্স অফ পেমেন্ট আপনাদের আমি তিন আমি বছর ইকোনমি খুব নেগেটিভ ভালো ছিল। ভালো বুঝি না জনাব শফিকুল আলম, না না, কিন্তু আমি এমন আপনাকে কোন বলি এইটা সেক্টর নাই, এমন ইকোনমি কোন নিয়ে সেক্টর, আপনার ব্যবসার এমন কোন সেক্টর নাই যে সেক্টরে ইকোনমি। ভালো ভালো আছে বলছে কেউ, না না, কোনো ব্যবসায়ী বলছে আমি না ভালো আছি। প্রত্যেকটা সেক্টর আপনাকে আমি বলছি, প্রত্যেকটা সেক্টর। ইকোনমিটা সবচেয়ে মূল্যবান বিকজ ইকোনমির মাধ্যমে আমরা বুঝবো যে কিভাবে মানুষ ভালো আছে না মন্দ আছে, জব তৈরি হচ্ছে কি আমি হচ্ছে মনে না। করি মানুষ ভালো আছে কিনা মন্দ আছে তার উপরে ইকোনমিকে আমি না, আপনার যদি এক্সপোর্ট ঠিক না হয়, এক্সপোর্ট যদি স্ট্যাগনেন্ট থাকে, বা হুম, আপনার যদি ইম্পোর্ট স্ট্যাগনেন্ট থাকে, বা আপনার জিনিসপত্রের দাম যদি বাড়তি থাকে, তাহলে আপনি বলতে পারেন যে মানুষ ভালো নেই। তা আমরা দেখছি জিনিসপত্রের দাম কমছে। আপনার এই যে জানুয়ারি মাসেই আপনার ইনফ্লেশন 2 পার্সেন্টেজ পয়েন্ট কমছে। তারপরে আপনার ইকোনমি ভালো দিকে যাওয়া মানে ইটস এন ইন্ডিকেশন যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনও ভালো হয়েছে, বিকজ ফ্যাক্টরি গুলো তাদের পণ্য ঠিক মতো রপ্তানি করতে পারছে। এবং খুব যে মানে 2-3% গ্রোথ তাও কিন্তু না, 12-13-15-20% গ্রোথও হয়েছে, 22% পর্যন্ত গ্রোথ হয়েছে। তারপরে আপনি হচ্ছে যে আপনি যে দেখেন আমরা যখন নিয়েছি তখন কিন্তু টাকার দাম কমতে কমতে কোথায় এসেছিল, 122-23-25-এ চলে গেছে। আমরা কিন্তু ওই জায়গাটাই হল্ড করে রেখেছি। টাকার হুম। দাম কি আপনি দেখেন 6 মাসে কয় টাকা কমেছে। আপনি তো নিজেও রিমিটেন্স পাঠান বাংলাদেশে, তো আপনি হুম। তো দেখছেন। তা আমরা যেই জায়গায় গিয়েছে তাতে বোঝা যায় যে মানুষের যে ইনফ্লেশনটা শিখর হচ্ছে আমরা বাড়তে দিচ্ছি না। আর অন্যান্য যে ল অ্যান্ড অর্ডার দেখেন আমরা কিন্তু বারবার স্ট্যাটিস্টিক্স দিচ্ছি, আমরা বলছি যে আমরা কোথায়। কিন্তু কথা হচ্ছে কি বাংলাদেশের কিছু কিছু আমি বলবো যে টিভিতে বা রেডিওতে, টিভিতে বা নিউজ পেপারে তারা সারাক্ষণই একই গল্প বলে যাচ্ছেন যে ইকোনমির অবস্থা ভালো না, ল অ্যান্ড অর্ডার। আমরা বলছি যে ল অ্যান্ড অর্ডার ভালো না আপনি কি দিয়ে বুঝবেন? আপনি আমাকে মার্ডারের স্ট্যাটিস্টিক্স দেখান। এই বছরের এই যে গত 4 মাসে যে মার্ডার হয়েছে তা এই যে গত 5 বছরের মধ্যে সবচেয়ে কম। এখন যেটা হচ্ছে কি মানুষের পারসেপশনের উপরে মানুষ কথা বলছে। আর এই যে টিভিতে যারা অনেক বড় বড় কথা বলেন এদের অনেকে পড়ালেখাই করেন না। অনেস্টলি আমার এটা বলতে বাধ্য হচ্ছি। কিন্তু তারা অনেকে আজকে, কালকে আমি একটা সবচেয়ে লিডিং একটা নিউজ পেপার, সেখানে একজন রাইটার লিখছেন, উনি বিদেশে পড়তেও গেছেন, হ্যাঁ, জার্নালিজম। উনি লিখছেন যে জিনিসপত্রের দাম বেড়েই যাচ্ছে, অথচ জিনিসপত্রের দাম কিন্তু গত 2 মাস একটানা কমছে। আমরা সেটা ইনফ্লেশনেও দেখছি এবং বাজারে আপনি যেও দেখবেন যে এই আলুর দাম 60 টাকা ছিল সেই আলু এখন 20-25 টাকায় বিক্রি হচ্ছে। এখন এই কথাগুলো খাই কি আপনি কিন্তু, উনি কিন্তু বিশ নির্দ্বিধায় এটা পঁচিশ লিখে টাকা গেলেন। হয়েছে? আবার যদি আলুর আমি দাম বিশ এটারে পঁচিশ টাকা কন্টেস্ট হয়েছে, করি কমেছে? শুনেন, হুম। আমি, হ্যাঁ, আমি যদি এই আলুর দাম কমেছে? কথাটা, হ্যাঁ, আলুর দাম আলুর কমেছে? দাম কমেছে না, আলুর দাম মানে অনেক কমেছে তো। আহ এটা কি আপনি দায়িত্ব নিয়ে বলছেন? আলুর দাম থেকে শুরু করে আমি অন্যান্য আজকে জিনিসপত্র। নিজে আলু কিনেছি 30 টাকা করে। হুম। আমি নিজে আলু কিনেছি, আমি আপনাকে বললাম। শেখ হাসিনা সে হ্যাঁ, সময় কত আমি ছিল?
আমি 3-4 মাস, 3 মাস, নভেম্বরেও আমি এটা কিনেছি 60 টাকা। কোনো কোনো ক্ষেত্রে নতুন যে আলুটা আসলো নভেম্বরে সেটা 120 টাকা করেও কিনেছি। হুম। আমি তো নিজে বাজার করি।